মুভিতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম টেবিল নাম্বার 21। এক কথায় অসাধারণ একটি মুভি। প্লিজ মুভিটি শেষ পর্যন্ত দেখবেন। মুভির শেষটা দেখলে আপনার মুখ থেকেও বের হবে ওয়াও, অস্থির। তো মুভির শুরুতে আমরা দেখি একজন মানুষ উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, আর এই দৃশ্য অনেক মানুষ মোবাইল ও ল্যাপটপ থেকে একসাথে দেখছে। এমন মনে হচ্ছিল যেন কোনো রিয়ালিটি শো চলছে। পরের দৃশ্যে দেখা যায় একটি জুটি প্লেনে বসে আছে। মেয়েটির নাম সিয়া ও ছেলেটির নাম দিবান। এই দুইজন একটি বিবাহিত জুটি। এখানে তাদের কথা থেকে জানা যায় তারা ফিজি নামক এক জায়গায় যাচ্ছে। এক লাকি ড্রুতে তারা 6 দিন এবং 7 রাতের একটি ফ্রি ট্যুর পেয়েছে। এরপর তারা এয়ারপোর্টে পৌঁছে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় দিবান বলে যে একদিন আমি নিজের টাকায় তোমাকে এখানে ঘুরতে নিয়ে আসবো। এখানে আমরা জানতে পারি যে দিবানের চাকরি নেই এবং সে চাকরির খোঁজ করছে। তারপর তারা দুজন হোটেলে পৌঁছে যায়। জায়গাটি তাদের খুব পছন্দ হয় এবং তারা সেখানে খুব আনন্দ উপভোগ করছিল। এভাবেই এখানে তাদের 5 দিন চলে যায়। 6তম দিনে তাদের বিবাহ বার্ষিকী ছিল। এদিন তারা একটি আমন্ত্রণ পত্র পায়। আমন্ত্রণটি ট্রাভেল কোম্পানির মালিকের পক্ষ থেকে ছিল। আমন্ত্রণ অনুযায়ী পৌঁছে তারা একটি সারপ্রাইজ ডেটের আয়োজন দেখতে পায়। এখানে দিবান সিয়াকে তার ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে বলতে থাকে। দিবান সিয়াকে সুখী দেখতে চায়। সে চায় তার অনেক টাকা পয়সা হবে, যা দিয়ে সে সিয়ার সব ইচ্ছা পূরণ করতে পারবে। তখন সেখানে ওই ট্যুর কোম্পানির মালিক আসে। মালিকের নাম আব্দুল খান। সে তাদের দুইজনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায়। এখানে জানা যায় যে এই হোটেলের মালিকও আব্দুল খান। কথায় কথায় আব্দুল তাদের জানায় এই হোটেলের সংযোগ এমন কোম্পানির সাথে যারা লোকদের এক ধরনের অনলাইন গেম খেলার সুযোগ দেয়। আব্দুল জানায় এই খেলার নাম টেবিল নাম্বার 21। টেবিলের এক পাশে উনি বসবে, অন্য পাশে প্রতিযোগী। তিনি প্রতিযোগীদের জীবনের সাথে জড়িত এমন 8টি প্রশ্ন জিজ্ঞাসা করবে, যার উত্তর হ্যাঁ বা নাতে দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের সাথে তাদের একটি টাস্ক দেয়া হবে। তখন দিবান জিজ্ঞাসা করে যদি এটি কোনো খেলা হয়ে থাকে তাহলে নিশ্চয় প্রাইজ মানিও আছে। আব্দুল জানায় এই খেলার প্রাইজ হলো 10 মিলিয়ন ফিজিয়ান ডলার, অর্থাৎ 31 কোটি টাকা। এটা শুনে দিবানের সাথে সাথে সিয়াও চমকে যায়। তখন দিবান জিজ্ঞাসা করে এই খেলায় অন্য কোনো লুকানো নিয়ম আছে কিনা। তখন আব্দুল জানায় এই খেলার এটাই নিয়ম যে তারা খেলার মাঝখান থেকে চলে যেতে পারবেন না, অর্থাৎ পুরো খেলাই তাদেরকে শেষ করতে হবে। এখানে আব্দুল আরো একটি লাইন বলে ইফ ইউ লাই ইউ উইল ডাই, অর্থাৎ খেলায় যদি আপনারা মিথ্যা বলেন তবে আপনাদের মরতে হবে। এই সময় দিবান সিয়ার সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করে। দিবান সিয়াকে বলে তার এই খেলাটি সুবিধাজনক বলে মনে হচ্ছে না, কিন্তু সিয়া বলে এই লোক আমাদের জীবন সম্পর্কে কিছুই জানে না, তাই উনি খুব বেশি কি বা জিজ্ঞাসা করবে। এটা বলে সে দিবানকে রাজি করিয়ে ফেলে। যখন তারা আব্দুলকে বলে যে আমরা এই খেলা শুরু করার জন্য প্রস্তুত, তখন আব্দুল তাদেরকে ওই হোটেলের ভিতরের দিকে নিয়ে যায়, যেখানে কিছু লোক খাবার খাচ্ছিল, যা দেখে সিয়ার মনে হয় এরাই অডিয়েন্স। আব্দুল সেখান থেকে একটি গ্লাস নিয়ে হোটেলের বারান্দায় যায় এবং একটি চামচ দিয়ে গ্লাসে 3 বার শব্দ করে। এই শব্দ শুনে বসে থাকা সব লোক এক এক করে সেখান থেকে চলে যাচ্ছিল। এইসব দেখে দিবান ও সিয়া আবার চিন্তায় পড়ে যায়। তখনই লিফট থেকে কিছু লোক একটি টেবিল নিয়ে তাদের দিকে আসে। এই টেবিলে লেখা ছিল টেবিল নাম্বার 21। খেলা শুরু করার পূর্বে তাদেরকে দিয়ে একটি ফর্ম পূরণ করিয়ে টার্মস এন্ড কন্ডিশনে তাদের সাইন নেওয়া হয় এবং তাদের থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়। তখন আব্দুল বলে যে এই খেলাটি পুরো বিশ্বে প্রায় 80 লক্ষ মানুষ লাইভ দেখবে। এরপর দিবান ও সিয়ার হাতে লাই ডিটেক্টর বেঁধে দেওয়া হয়, অর্থাৎ মিথ্যা কথা ধরে ফেলার মেশিন। আব্দুল বলে আপনাদের আর 31 কোটি টাকার মধ্যে শুধু একটি জিনিসই বাধা হতে পারে, তা হলো মিথ্যা বলা। তাই যদি আপনারা একটি মিথ্যাও বলেন তাহলে হেরে যাবেন। তারপর খেলা শুরু হয়। আব্দুল দিবানকে প্রশ্ন করে যে আপনি কি পাবলিক প্লেসে আপনার বউয়ের প্রতি ভালোবাসা দেখাতে লজ্জা পান? দিবান উত্তর দেয় হ্যাঁ, এবং তার হাতে বাঁধা লাই ডিটেক্টরে সবুজ বাতি জ্বলে। তখন আব্দুল দিবানকে বলে আপনার টাস্ক হলো এই শহরের সবচেয়ে ভিড়বহুল জায়গায় দাঁড়িয়ে আপনার বউকে চুম্বন করতে হবে। আব্দুল আর তার লোকজন তাদের দুইজনকে এমন একটি জায়গায় নিয়ে যায়। দিবান ও সিয়া তাদের আশেপাশে অনেক মানুষ আর ক্যামেরা দেখে চিন্তিত হয়ে যায় এবং তাদের সেখানে কলেজের কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেখানে দিবান কলেজের এক পার্টিতে সিয়ার সাথে নাচতেছিল। সেখানে তার সিয়াকে চুম্বন করার ইচ্ছা হয়, কিন্তু সেখানে আরো স্টুডেন্ট উপস্থিত থাকায় সে সেটা করতে পারেনি। সেদিনের কথা মনে করে দিবান সিয়াকে চুম্বন করে ফেলে। তারপর আব্দুলের লোক তাদেরকে আবার হোটেলে নিয়ে যায়। আব্দুল তাদের অভিনন্দন জানিয়ে বলে তারা 1 কোটি টাকা জিতে গিয়েছে, কিন্তু দিবান সেটা বিশ্বাস করছিল না। তার মনে হচ্ছিল টাকার ব্যাপারটি মিথ্যা, তাই তারা সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু লিফট খুলে তারা লিফটে অনেক টাকা দেখতে পায়। এরপর আব্দুলের এক লোক দিবানকে তার মোবাইল দেখায়, যেখানে একটি মেসেজে লেখা থাকে যে আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা হয়েছে। এটি দেখে দিবান ও সিয়া খুশি হয়ে যায় এবং খেলা আবার চালিয়ে যেতে চায়। তখন সিয়াকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে বলা হয় আপনার কি মনে হয় আপনার স্বামী আপনাকে পুরোপুরি জানে? এর উত্তরে সিয়া না বলে
এই উত্তরও সঠিক ছিল, কারণ লাই ডিটেক্টরে সবুজ বাতি জ্বলে ওঠে। এখানে আব্দুল সিয়াকে একটি টাস্ক দেয়, তাকে কিছু রান্না করা পোকা খেতে হবে, কিন্তু দিবান বলে যে আমি জানি সিয়া এটা কখনোই খাবে না, সে বিষ খেতে পারে কিন্তু নন ভেজ কখনোই খাবে না। আব্দুল দিবানকে বোঝানোর চেষ্টা করে যে এই টাস্কের পর আপনারা 2 কোটি টাকা জিতে যাবেন, এত টাকা মানুষ সারা জীবনেও কামাই করতে পারে না। তারা দুজন কথা বলতেই থাকে, অন্যদিকে দেখা যায় সিয়া পোকা খাওয়া শুরু করে দেয়। তখন আব্দুল বলে এখানে এটা প্রমাণ হয়ে গেল যে তুমি সিয়াকে পুরোপুরি জানো না। তো তারা 2 কোটি টাকা জিতে যায়। এবার আব্দুল দিবানকে জিজ্ঞাসা করে আপনি কি জীবনে কাউকে বসে এনেছেন, মানে কোনো মানুষকে বেকুব বানিয়েছেন? দিবান হ্যাঁ বলে, এবং তার আবার কলেজের কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেখানে সে সিয়াকে মিথ্যা বলে ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দেয়, এবং এই সুযোগে সে সিয়ার জীবনে ঢুকে যায়। তারপর মুভি আবার খেলার অংশে চলে আসে এবং দেখা যায় লাই ডিটেক্টরে সবুজ বাতি জ্বলছে। তখন টাস্ক হিসেবে আব্দুল হোটেলে একটি জায়গা ইশারা করে বলে যে আপনাকে এমন কিছু করতে হবে যেন আমি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে বাধ্য হই। তখন দিবান বলে এটি তো অসম্ভব, কিন্তু আপনি যদি ওখানে থাকতেন তাহলে আমি এমন 3টি শব্দ বলতাম যে আপনি এখানে আসতে বাধ্য হতেন। এই কথা শুনে আব্দুল সেখানে যায় এবং দিবানকে বলে এবার আপনি সেই 3টি শব্দ বলুন যাতে আমি ওখানে আসতে বাধ্য হই। তখন সিয়া বলে দিবান কিন্তু আপনাকে ম্যানিপুলেট করে ওখানে পাঠিয়ে দিয়েছে এবং সে টাস্ক জিতে গিয়েছে। আব্দুল তার বোকামি দেখে হাসতে শুরু করে এবং দিবানকে বলে তুমি বেশ স্মার্ট, এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন দিবান সিয়াকে বলে তার ব্যাপারগুলো সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ তার মনে হচ্ছে আব্দুল ইচ্ছা করেই ম্যানিপুলেট হয়ে তাদের জিতিয়ে দিয়েছে। কিন্তু সিয়া দিবানকে এই বিষয়টি না ভেবে তাকে কোটি টাকা জেতার আনন্দটা উপভোগ করতে বলে। তারপর আব্দুল তাদের দুজনকে একটি গ্রাউন্ডে নিয়ে যায় এবং পরবর্তী প্রশ্নে বলে তুমি কি নিজের বউয়ের জান বাঁচানোর জন্য যে কোনো ভয়কে মোকাবেলা করতে পারো? তখন দিবান উত্তরে বলে হ্যাঁ। তারপর আব্দুল তাদেরকে একটি কক্ষে নিয়ে যায়। এরপর সিয়াকে একটি কাঁচের কিউবে আটকে রাখে এবং দিবানকে একটি খালি বোতল দিয়ে বলে তোমাকে এই বোতলে নিজের 500 মিলিলিটার রক্ত দিতে হবে, তবেই সিয়া কিউব থেকে মুক্ত হবে। আর সেই মুহূর্তে দিবানের আবার কলেজের একটি স্মৃতি মনে পড়ে যায়, যেখানে দিবান ও সিয়া তাদের বন্ধুদের সাথে মিলে কলেজের এক ছেলের উপর লাল রং ঢেলে দেয়, যা দেখতে রক্তের মতোই ছিল। আর এসব দেখে ছেলেটি বেশ ঘাবড়ে যায়। এরপর দিবানও সেখানে অজ্ঞান হয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে দিবান রক্ত দেখে প্রচুর ভয় পায়। এরপর মুভি আবার খেলায় ফিরে আসে এবং আব্দুল বলে এই কাজ শেষ করার জন্য তোমার কাছে 7 মিনিট সময় আছে। 7 মিনিট পরেই এই কিউবের অক্সিজেন লেভেল শেষ হয়ে যাবে, এরপর সিয়া মারা যাবে। তখন দিবান খুব রেগে যায় এবং আব্দুলকে টাস্ক বন্ধ করে সিয়াকে বের করতে বলে, কিন্তু আব্দুল বলে সিয়াকে কেবলমাত্র তুমিই বের করতে পারো। তখন দিবানের কাছে আর কোনো অপশন না থাকায় দিবান ওই বোতলে নিজের রক্ত ভরতে শুরু করে এবং কোনো মতে সিয়াকে ওই কিউব থেকে মুক্ত করে। এই টাস্ক শেষে দিবান ও সিয়া রেগে গিয়ে একটি স্পিড বোর্ডে করে ওই জায়গা ত্যাগ করে, কিন্তু মাঝপথে তাদের হাতে বাঁধা লাই ডিটেক্টর জোরে শব্দ করা শুরু করে এবং সে বোর্ডে একটি স্পিকার থেকে আব্দুলের কণ্ঠ শুনতে পায়। আব্দুল বলে যে আমি আগেই বলেছি তোমরা এই খেলার মাঝখানে ছেড়ে যেতে পারবে না, তোমরা যদি আরো কিছু দূর যাওয়ার চেষ্টা করো তবে তোমাদের হাতে বাঁধা লাই ডিটেক্টরটি ফেটে যাবে। তখন দিবান বোর্ডটি আবার ঘুরিয়ে ফেলে এবং আব্দুলের কাছে পৌঁছায়। না চাইলেও এখন সে খেলা চালিয়ে যেতে বাধ্য। আব্দুল দিবানকে পঞ্চম প্রশ্ন জিজ্ঞাসা করে যে আপনার বউয়ের মাথায় যদি চুল না থাকে তবে কি আপনি তাকে একই রকম ভালোবাসবেন যেমনটা এখন বাসেন? তখন দিবান বলে হ্যাঁ, এবং লাই ডিটেক্টরে সবুজ বাতি চলে। আবার আব্দুল দিবানকে টাস্ক দেয় যে তোমাকে সিয়ার সব চুল কেটে ফেলতে হবে। সিয়া এটার জন্য প্রস্তুত ছিল না। তখন দিবান সিয়াকে রাজি করিয়ে তার সব চুল কেটে দেয়। তারপর আব্দুল দিবানকে পরবর্তী প্রশ্ন করে যে আপনি কি কখনো নিজের বউয়ের গায়ে হাত তুলেছেন? তখন দিবানের একটা স্মৃতি মনে পড়ে যায়, যখন তাদের বিয়ের 1 বছর পার হয়েছিল। সে সিয়াকে জিজ্ঞাসা করে তুমি আমাকে না বলে অ্যাবর্শন কেন করালে? সিয়া দিবানকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এখনো বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নই, তাই আমি এমন করেছি। এই ঘটনায় দিবান সিয়াকে জোরে থাপ্পড় মারে। তারপর মুভি আবার খেলার অংশে ফিরে আসে এবং দিবান বলে হ্যাঁ। খেলার নিয়ম অনুযায়ী আব্দুল তখন তাদের একটি টাস্ক দেয়। আব্দুল টেবিলে একটি মিটার রাখে এবং জোরে একটি তালি দেয়, যার শব্দ পুরো কক্ষে প্রতিধ্বনিত হয়। তালির শব্দ মিটারে 120 দেখায়। আব্দুল সিয়াকে বলে তোমাকে এত জোরে তোমার স্বামীকে থাপ্পড় মারতে হবে, যতক্ষণ না এই মিটারে 120 দেখাবে ততক্ষণ পর্যন্ত তোমার টাস্ক কমপ্লিট হবে না। সিয়া দিবানকে অনেকবার থাপ্পড় মারে, কিন্তু মিটারে 120 পর্যন্ত পৌঁছে না। তখন আব্দুল সিয়াকে এটা বলে উস্কানোর চেষ্টা করে যে দিবানেরও এটা বোঝা উচিত একজন মায়ের জন্য অ্যাবর্শন করা কতটা কষ্টদায়ক। সিয়া তার কথা একেবারেই এড়িয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই টাস্ক কমপ্লিট করে ফেলে। কিন্তু দিবান আব্দুলের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল। যখন আব্দুল ওই জায়গা থেকে সরে গিয়ে মোবাইলে কারোর সাথে
কথা বলছিল, তখন দিবান সিয়াকে বলে, আব্দুল আমাদের জীবন সম্পর্কে অনেক কিছুই জানে, যেমন অ্যাবর্শন করার ঘটনাটি, আমার ব্লাড ফোবিয়ার ব্যাপারটি, এটা ছাড়াও তোমার ননভেজ না খাওয়ার ঘটনাটিও জানে। সিয়া এসব লক্ষ্য করে নিজেও বিস্মিত হয়ে যায়। তারপর আব্দুল দিবানকে সপ্তম প্রশ্ন জিজ্ঞাসা করে, এটি ছিল, তুমি কি কখনো কাউকে কারণ ছাড়া মেরেছো? তখন দিবান বলে হ্যাঁ। এরপর আব্দুল টাস্ক হিসেবে তার হাতে একটি হকি স্টিক দেয় আর একটি গাড়ির নাম্বার দিয়ে শহরের একটি জায়গায় তাকে রেখে আসে। দিবানের টাস্ক ছিল যে গাড়ির যে নাম্বারটা তাকে দেওয়া হয়েছিল সেই গাড়িটি তাকে ভাঙতে হবে। সে ভয়ে ভয়ে গাড়িটি খুঁজে বের করে এবং তা ভাঙতে শুরু করে। তখন কিছু লোক দিবানের উপর আক্রমণ করে, কারণ গাড়িটি ওই লোকদের ছিল। দিবান কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে এবং রাস্তায় এক পুলিশকে দেখে তার কাছে সাহায্য চায়। দিবান পুলিশকে বলে যে জোর করে আমাকে দিয়ে এমন কাজ করানো হচ্ছে, কিন্তু তখনই ওখানে আব্দুলের লোকেরা আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। সে হোটেলে পৌঁছালে আব্দুল তাকে বলে, তুমি পুলিশের সাহায্য চাওয়ার চেষ্টা করেছো, তাই এখন সিয়াকে এটি শাস্তি পেতে হবে। আব্দুল আরো জানায়, সিয়াকে প্রস্টিটিউটের মতো করে সাজিয়ে একটি ক্লাবে পাঠানো হয়েছে, সেখানে এক এক করে তার সব কাপড় খোলা হবে আর এটি পুরো দুনিয়া লাইভ দেখবে। এটি সিয়ার শাস্তি। তিনি দিবানকে একটি মোবাইল দিয়ে বলে, তুমি যদি সিয়াকে বাঁচাতে চাও তাহলে বাঁচাতে পারো, এই মোবাইলে ওই ক্লাবের ঠিকানা দেওয়া আছে। দিবান তখন ক্লাবের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে। অন্যদিকে আমরা দেখি যে ক্লাবে এক লোক সিয়ার পোশাক খোলা শুরু করেছে। তখনই দিবান পৌঁছে যায় এবং সিয়াকে বাঁচায়। দিবান রেগে গিয়ে আব্দুলকে বলে, আপনার এই খেলা আর খেলতে চায় না, কিন্তু আব্দুল বলে, এই খেলার শুধু শেষ পর্বটি বাকি আছে, আর এই খেলার নিয়ম তো বলেই দিয়েছি, আপনি খেলার মাঝখানে ছেড়ে যেতে পারবেন না। দিবান ও সিয়ার কাছে আর কোনো রাস্তা খোলা না থাকায় তারা শেষ পর্বটি খেলতে রাজি হয়। তখন আব্দুল জানায় যে সে সিয়ার সাথে রেপিড ফায়ার খেলবে, যেখানে 8টি প্রশ্ন করা হবে। সিয়া প্রথম 7টি প্রশ্নের সঠিক উত্তর দেয়। তখন আব্দুল তাকে এই খেলার একদম শেষ প্রশ্নটি করে যে, তুমি কি বিয়ের পর অন্য কোনো লোকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়েছ? সিয়া বলে না, এবং তখনই তার লাই ডিটেক্টরে লাল বাতি জ্বলে ওঠে, কারণ তার উত্তরটি মিথ্যা ছিল। যেখান থেকে দিবান বুঝতে পারে বিয়ের পরেও সিয়া অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয়ে তাকে ধোকা দিয়েছে। তখন সিয়া কাঁদতে কাঁদতে দিবানকে জানায় সে অফিসের বসের সাথে এক রাত কাটিয়েছিল। যদি সে এমনটা না করতো তাহলে তার বস তাকে চাকরি থেকে বের করে দিত। যেহেতু দিবানের চাকরি নেই, সেহেতু সিয়ার কাছে চাকরিটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। এটি শুনে দিবান আকাশ থেকে পড়ে। যেহেতু সিয়া মিথ্যা বলেছে, সেহেতু আব্দুল বলে খেলার নিয়ম অনুযায়ী সিয়াকে মরতে হবে, কিন্তু দিবান আব্দুলকে এমন না করার জন্য অনুরোধ করেন। তখন আব্দুল বলে, খেলার নিয়ম অনুসারে কাউকে না কাউকে তো মরতে হবে, হয় তোমার বউ মরবে, না হয় তোমাকে আমি একটি ঠিকানা দিব, সেই ঠিকানায় গিয়ে একটি ছেলেকে গুলি করতে হবে। দিবান যেভাবেই হোক সিয়াকে বাঁচাতে চাচ্ছিল, তাই সে আব্দুলের সাথে সে ঠিকানাতে পৌঁছে, যেখানে একটি ছেলে তার বেডরুমে বসেছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে ছেলেটির মানসিক অবস্থা ভালো নয়। যখন দিবান ছেলেটির চেহারা দেখে তখন তার মুখ থেকে একটি নাম বের হয়, আকরাম। আকরাম আসলে সিয়া ও দিবানের সঙ্গে কলেজে পড়াশোনা করত। আকরাম তাদের জুনিয়র ছিল। এই অংশ থেকে মুভি আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেখানে আমরা দেখি কলেজের প্রথম দিন থেকেই আকরামের সাথে র্যাগিং শুরু হয়ে গিয়েছিল। এই র্যাগিং এর শুরু সিয়া ও দিবান করেছিল। তারা কখনো আকরামকে কোনো দোকান ভাঙার জন্য জোর করত, তো কখনো আবার তার খাবারে ননভেজ মিলিয়ে দিত। এভাবে শুধুমাত্র নিজেদের মজার জন্য তারা আকরামকে কোনো না কোনো টাস্ক দিতেই থাকতো, যেটাতে আকরাম মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে সব সময় মনমরা হয়ে থাকতো। যখন বিরক্তি হয়ে আকরাম তাদের নামে প্রিন্সিপালকে বিচার দেওয়ার জন্য যাচ্ছিল, তখন দিবানের এক বন্ধু তাকে ধরে ফেলে এবং তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসে। এখানে দিবান তার বন্ধুদের সাথে মিলে তাকে মারধর করে এবং তার সব জামাকাপড় খুলে তাকে ওখানে রেখে চলে আসে। তারপর ফ্ল্যাশব্যাক থেকে মুভি ফিরে আসে। তখন আমরা জানতে পারি আকরাম আব্দুল খানের ছেলে। কলেজে হওয়া র্যাগিং এর কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যা থেকে সে আজও বেরিয়ে আসতে পারেনি। এখানে দিবান আব্দুলকে বলে, আমি ওকে মারতে পারবো না। আব্দুল বলে, তুমি তো ওকে 10 বছর আগেই মেরে ফেলেছ, এখন ও শুধু একটা জিন্দা লাশ। আব্দুল বলে, তুমি যদি ওকে না মারো তাহলে আমি তোমার বউকে মেরে ফেলবো। এই সময় দিবান খুব মানসিক চাপে থাকে এবং হঠাৎ করে নিজের মাথায় বন্দুক রেখে ট্রিগার চালিয়ে দেয়, কিন্তু বন্দুকে কোনো গুলি না থাকায় সে বেঁচে যায়। তখন আব্দুল বলে, আমি শুধু তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে মজা নেওয়ার জন্য তোমরা আকরামের সাথে যা করেছ তখন তার কেমন লেগেছিল। এরপর আব্দুল তাদের বলে, তোমরা এখন মুক্ত এবং যেতে পারো, এবং মুভি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি 2013 সালে মুক্তি পেয়েছিল। ওই সময়ে র্যাগিং নিয়ে অনেক কিছুই আলোচনায় উঠে এসেছিল। এই জন্যই মুভির মাধ্যমে র্যাগিং এর বিরুদ্ধে একটি সামাজিক মেসেজ দেওয়া হয়েছে। একটা খেলার মাধ্যমে অপরাধীকে কিভাবে তার অপরাধের ভয়াবহতা ফিল করানো যায় তা পরিচালক খুব সুন্দর করে মুভিটাতে দেখিয়েছেন। মুভিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন সবাই, বাই বাই।